সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। ডিকারজি লাইফস্টাইলে আরও একটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম। সমস্ত বাসি কাজ সেরে আমি কিন্তু একবারে চা করতে চলে আসলাম রান্নাঘরে। আর এদিকে একটুখানি গরম জল বসিয়ে দিলাম, কেননা ঠান্ডার দিনে সকাল সকাল ঠান্ডা জল খেতে একদমই ভালো লাগে না। তো এই জন্যই গরম জল বসিয়ে দিলাম। গরম জল খেলে একটুখানি গলাটাও ভালো লাগে। আর যদিও বা বাসি কাজ করতে করতে খানিকটা গরম লাগছিল। আর দেখো এখন কিন্তু মোটামুটি ঠান্ডাটা কমে গেছে। আর সকাল সকাল কাজ করতে করতে কিন্তু একটা গরম গরম অনুভূতি হয়। আর এদিকে কিন্তু হালকা হালকা সকাল সকালই এখন রোদ উঠছে রোজ দিনই। তো যাই হোক, আমি কিন্তু চা করতে চলে এসেছি। এইদিকে দেখো, সকাল সকাল তোমাদের দাদাভাই আজ মুড়ি নিয়ে এসেছে বাজার থেকে। কেননা আমি একদমই চিড়া খেতে ভালোবাসি না, তো মুড়িটা এই জন্যই নিয়ে আসে। আর তোমরা তো জানো যে আমাদের ঘরে ধান আছে, ধানের চিড়া আমরা নিজেরাই তৈরি করি। মানে ধানটাকে আর কি সিদ্ধ করে ভাঙিয়ে নিয়ে আসি আর কি। তো কেনা চিড়া নয়, ভাঙানো চিড়া। তো যার জন্যে চিড়াটা সবসময় আমাদের ঘরে থাকে। কিন্তু চিড়াটা আমার বেশি একটা ভালো লাগে না খেতে, যার জন্য শুধুমাত্র আমার আর ছেলের জন্য মুড়িটা তোমাদের দাদাভাই নিয়ে আসে। তো আজকে মুড়িটা আনা ছিল না, সকাল সকাল নিয়ে এসেছে। তো মুড়িটাকে ঢেলে রাখছি সমস্ত কৌটোগুলোতে। আর এদিকে কিন্তু চা বসিয়ে দিয়েছি। চাটা হতে হতে আমার মোটামুটি এগুলো কমপ্লিট হয়ে যাবে। আর এইদিকে দেখো, ছেলে ব্রাশ করেছে, আবার রোদ্রে ব্রেঞ্চের মধ্যে শুয়ে আছে। আর তোমাদের দাদাভাই দুধ চিড়া মেখে খেয়ে নিচ্ছে সকাল সকাল। আসলে নীলাদ্রির বাবা সকাল সকাল চা খাওয়ার আগে একটু ভারী ধরনের দুধ চিড়া মুড়ি এগুলো খেয়ে নেয়। আর 10টা সাড়ে 10টার দিকে সেরকম করে ভাত খেতে চায় না। আর আমি আর আমার ছেলে তো 10টা সাড়ে 10টার মধ্যে খেয়ে নেই, যার জন্য ও একটু ভারী ধরনের খাবার খায়। আর এদিকে নীলাদ্রির জন্য খাবারটা রেডি করতে হবে, রেডি করে নেব আর ওকে খেতে দিয়ে দেবো। কেননা ওকে যতক্ষণ না খেতে দেব ততক্ষণ কিন্তু ও বই নিয়ে বসবে না। সকাল সকাল ওকে আগে খেতে দিতে হবে, তারপর ও বই নিয়ে বসবে। তো সবাইকে চা দিয়ে চা খেয়ে এই যে জামা কাপড়গুলো উঠোনেই মেলে দিচ্ছি। এগুলো নীলাদ্রি এই জামা কাপড় কালকে ধুয়েছিলাম। আর এদিকে দেখো, পাপাইয়ের সঙ্গে একটুখানি কথা বলে নিলাম। আর ব্ল্যাঙ্কেটটা কিন্তু শুকোয়নি, যার জন্য ব্ল্যাঙ্কেটটা আজকে আমি আবারও রোদ্রে দিয়ে নিচ্ছি। আর এটা কি বলো তো, মাদুরটা, বিছানার বেড কাভারটা যেহেতু চেঞ্জ করে নিয়েছি, যার জন্য মাদুরটাও আজকে তুলে নিয়েছি। সবথেকে বড় কথা, তুলসী মঞ্চের প্লাস্টারের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, যার জন্য এটা তুলে নিলাম। না হলে সিমেন্টের ধুলোবালিগুলো ঘরের মধ্যে চলে আসে, আর ওইটা অনেকটা বড়, সম্পূর্ণ মেঝেটা কভার করে নেয়। তো এদিকে বেড কাভারটা তুলে নিয়েছি, এবার বালিশের কাভারগুলো লাগিয়ে নিচ্ছি। আর আগেরগুলো চেঞ্জ করে নিচ্ছি। ওগুলো সব আজকে একটুখানি ধুয়ে দেব। মানে কয়েকদিন হয়ে গেল, আর কয়েকদিন পর পরই এগুলো না চেঞ্জ করলে একদম ভালো লাগে না। 2-4 দিন পর পর চেঞ্জ করি। মাঝখানে একদিন ধুয়েছিলাম, কিন্তু সেদিনকার এই বেড কাভারটা ওই যে ভাঁজ করে রেখে দিয়েছিলাম, এটা আর পাতাই হয়নি। ওইটা শুকানোর পরেই পেতেছিলাম। তো এইদিকে ছেলের পড়ার ঘরের বেড কাভারটাও চেঞ্জ করে নিচ্ছি, তাহলে এটাও একসঙ্গে ধুয়ে নিতে পারবো। কি বলো তো, যখন যে কাজটায় লেগে যাই তখন সেটাই আগে করে নেই। কেননা এক সাইড থেকে কাজ করে আসলে না, কাজটা আর এলোমেলো হয়ে যায় না। এবার এইগুলোকে ভিজিয়ে রেখে পরে বাদ বাকি কাজগুলো করব। আর এদিকে দেখো, সমস্ত চায়ের বাসন জমিয়ে রেখেছি, চা খেয়ে খেয়ে জমিয়ে রেখেছি। জমিয়ে রেখে জামা কাপড় শুকাতে দিলাম, সব কাজ করে আসলাম। এবার কাপড় জামাটা ভিজতে ভিজতে কিন্তু আমার চায়ের বাসনটা ধোয়া হয়ে যাবে। তো এই জন্যে এভাবে করি। তোমরা কীভাবে কাজকর্ম করো অবশ্যই কমেন্ট করে জানাবে। জানি না আমার কাজকর্মগুলো তোমাদের
ঠিক কতটা ভালো লাগে। তো আমার কাজকর্মগুলো একটু এরকম, এভাবে আমি করে অভ্যস্ত একসাথে অনেক কটা কাজ। তো দেখো আমার কিন্তু চায়ের বাসন ধোয়া শেষ। এবার আমি বেড কভারগুলোকে একটুখানি ধুয়ে কেচে নিচ্ছি। আমি খুব অতি সাধারণ একজন মেয়ে ছিলাম, এখন একজন সাধারণ ঘরের সাধারণ গৃহবধূ। তো আমার সেরকমভাবে কিছু চাওয়ার নেই, কিছু পাওয়ার নেই, আর বড় বড় স্বপ্ন আমি দেখি না। যার জন্যে আমার কাজগুলো হয়তো বা সিম্পল। গ্রামের মানুষ, আমি সিম্পলভাবে চলতেই একটু ভালোবাসি। তো অতটা বিলাসিতা করার মতো ক্ষমতাও নেই, আর করিও না। তো দেখো স্নান সেরে একবারে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। রান্নাটা সেরে নেব। আর আজকেই মোটামুটি আমাদের যেটুকু মানে ফাঁকা ছিল, মানে প্লাস্টার হয়ে গেছে মন্দিরের, ওই যে একটুখানি করে ভেঙে ভেঙে গেছিলো, ওগুলো রিপেয়ারিং করছে। আর ওটুকু করলেই কিন্তু শেষ। তো সকাল সকাল ভেজে নিচ্ছি পাঁপড়। ভাত কিন্তু আমি গ্যাসেই করে নিয়েছি, কেননা ছেলে খেয়ে স্কুলে যাবে। তো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর এদিকে আমি পাঁপড়টা ভেজে নিচ্ছি। বেশি একটা সময় হয়নি, মোটামুটি এখন 9:15 এরকম বাজে আর কি। তো রান্নাটা করে নিচ্ছি, ছেলেকে দেব। আর আজকে আমি একটু তাড়াতাড়ি পড়াতে যাব, কেননা স্টুডেন্টের বাড়ির থেকে ফোন এসেছিলো, ওরা বিকালে একখানে নিমন্ত্রণ খেতে যাবে। তো হাই স্কুল বন্ধ থাকার জন্য আমাকে একটুখানি তাড়াতাড়ি যেতে বলেছে, 1:30-1:30টার দিকে। তো এই জন্য সমস্ত কিছু তাড়াতাড়ি করে নিচ্ছি। যদিও বা বিকেলের থেকে এই 1:30টায় গেলে আমারই সুবিধা, মানে স্কুটিতে আসার সময় আর সেরকম করে ঠান্ডা লাগবে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার পাঁপড়টা ভাজা কমপ্লিট হয়ে গেছিলো। এবার আমি বসিয়ে দিচ্ছি আলু আর করলা ভাজা। তো গরম গরম কিন্তু করলা ভাজা খেতে খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। আলু সিদ্ধ, করলা ভাজা, পাঁপড় ভাজা দিয়ে খেতে। যদিও বা আমি সবজি রান্না করব, তো ছেলেকে করলা ভাজা, আলু সিদ্ধ, পাঁপড় ভাজা আর মাছ ভাজা দিয়ে খাইয়ে দেব। তো আগে এগুলোকে ভেজে নেই, ছেলেকে স্নান করিয়ে দিতে হবে, ওকে রেডি করে দিতে হবে। যার জন্য বারবার দেখছিলাম যে ও কী করছে, ওকে আবার পড়াশোনায় বসিয়ে দিয়েছি। সকাল টাইমটা সেভাবে ওর কাছে বসে পড়ানো হয় না। প্রথমে চা খেয়ে কিছুক্ষণ বসে সমস্ত কিছু বুঝিয়ে দিই, দেওয়ার পরে মোটামুটি 9টা দিকেই রান্নাঘরে চলে আসি। না হলে আবার ও খেয়ে যেতে যাবে, তো লেট হয়ে যাবে। তো যতটা পারি সকালে তাড়াতাড়ি ওকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে তারপরে ওকে কিন্তু আমি বেশি দূরে বসাইনি, বারান্দায় বসিয়েছি বেঞ্চে। এভাবেই ছোটোবেলার থেকে ওকে পড়িয়ে অভ্যস্ত, আর ও এভাবেই পড়াশোনা করে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার করলা ভাজাটা হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিটা একটুখানি ধুয়ে নিয়ে আসবো, যার জন্য চলে গেলাম কলের পাড়ে। বাঁধাকপিটাকে ধুয়ে এখন এটাকে বসিয়ে দেব। এক দিদিভাই কমেন্ট করেছিল যে জীবনে চলার পথে মানে পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যেতে। সামনে অনেক মানে আমি ওভাবে ঠিক মনে করতে পারছি না, যাই হোক সামনে বাধা বিপত্তি আসবে, সেগুলোকে পেরিয়ে এগোতে হবে, তাহলেই সাকসেস হব। সত্যি দিদিভাই, তোমার কথাটা একদম ঠিক। জীবনে আমার অনেক বাধা এসেছে। আমি যদি আমার লাইফটাকে তোমাদের সঙ্গে মানে তুলে ধরি না, তোমরা ভাবতে পারবে না যে আমি কতটা সাফার করে আজ এই জায়গায় পৌঁছেছি। তো আস্তে আস্তে অবশ্যই শেয়ার করব। তো যেমন আমার বিয়ে তারপরে এই বাড়িতে আসা কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজ তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করছি, যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে আমার শিক্ষাগত যোগ্যতা কত। তো যাই হোক, শিক্ষাগত যোগ্যতা আমি হয়তোবা
কমেন্টের রিপ্লাই দিয়েছি, তো বলে দিচ্ছি। আমি এখানে বিয়ে হওয়ার পর বিয়ে কমপ্লিট করেছি, সেইবারই আমার ফাইনাল ইয়ার ছিল। যেহেতু প্রেম করে পালিয়ে বিয়ে করেছি, তো বিয়ের 3 মাস পরে আমি এখানে ফাইনাল ইয়ারটা কমপ্লিট করি। বিয়ে কমপ্লিট করে বিএড করেছি, ডিএলএড করেছি, আর এনসিসিটা আমি কলেজ থাকাকালীনই কমপ্লিট করে নিয়েছি। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ঘন্টটা হয়ে গেল। আর এদিকে ছেলেকে কিন্তু আমি স্নান সমস্ত কিছু রেডি করে দিয়েছি, আর ভাত মেখে দিয়ে এসেছি, ও খাচ্ছে। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো যাই হোক, এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। কি বলো তো, জীবনে চলতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে। যেমন ভাবো না, আমি যখন আমার বিয়ের ঠিক 5 বছর পর আমার ছেলে, মানে আমার বিয়ের পরে পরে আমার জার্নিটা অনেকটা ছিল। আমি বিয়ে কমপ্লিট করলাম, তারপরে স্কুলে জয়েন করলাম। এই যে জার্নিটা অনেকটা ছিল, যার জন্য আমি তখনও বেবি নেইনি। বিয়ের ঠিক 5 বছর পর আমি বেবি নিয়েছি। তো এমন মানে একটা সিচুয়েশনে আমাকে ডিএলএড করতে হয়েছিল যে ভাবতে পারবে না তোমরা। যখন আমার বেবিটা হলো, ঠিক তার 2 মাস পরেই ডিএলএডের ফর্ম ফিল আপ হয়েছিল, এবং ডিএলএডটা করেছিলাম আর কি 2 মাস, হ্যাঁ এরকমই হবে। 2 মাসের বাচ্চা নিয়ে আমি তুফানগঞ্জে ডিএলএড করতে যেতাম। ওই যে তখন মানে একটা স্কিম বেরিয়েছিল, যারা পাবলিক স্কুলে কাজ করে তাদেরকে ডিএলএড প্রাপ্ত হতে হবে, আর সরকার থেকে কিন্তু অনেকটাই কিন্তু খরচ হয়েছিল। তো ওই যে ছোট্ট 2 মাসের বেবি নিয়ে জার্নি করে যে ডিএলএডটা, এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। আমি কিন্তু হাল ছাড়িনি। তারপরে তোমাদের দাদাভাই বা নীলাদ্রির ব্যাপার যেটাই বলি না কেন, মানে সেইভাবে আমাকে সাপোর্ট করেছিল। আর অবশ্যই শ্বশুরবাড়ির লোক বলতে শাশুড়ি মা আর শ্বশুরমশাই, তখন শ্বশুরমশাই ছিল মোটামুটি ভালোই ছিল। তো সবার সাপোর্টেই এগিয়ে যেতে পেরেছি। সেই যে ছোট্ট 2 মাসের বাচ্চা নিয়ে আমাদের বাড়ি হচ্ছে, এই বাড়িটা হচ্ছে কক্সডাঙ্গা জয়ন্তীর হাট বলে, আর অনেকটা দূর। আর তুফানগঞ্জে পড়েছিল আমার ডিএলএডের সেন্টার। এই যে ছোট বাচ্চা নিয়ে মানে কি বলবো, এই যে জার্নি, রোজ দিন সমস্ত মানে কিছু নিয়ে টোপলাটুপলি নিয়ে, তখন বিশ্বাস করবে না আমাদের স্কুটিটাও ছিল না, আমরা বাসে যেতাম। আর তার সঙ্গে যেত আমার নিজের মা আর কি, কেননা তখন শাশুড়ি মা যেতে পারতো না, বাবা বাড়িতে থাকতো। বাবার ডিউটি ছিল, তার মধ্যে বাবার তখন মানে বাবাকে কে করে দেবে, আর গরুও ছিল, এগুলো মা দেখাশোনা করতো। আর আমার মা মানে প্রত্যেক দিন ওদিক থেকে আসতো, আর আমরা এদিক থেকে যেতাম। তারপরে আমার কাকাতো বোন, এইভাবে কতটা সাফার করে যে আমি ডিএলএডটা কমপ্লিট করেছি বলে বোঝাতে পারবো না। যখন আমার প্রথম এক্সামটা, তখনও মানে বাচ্চাকে নিচে রেখে উপরে পরীক্ষা দিতাম। পরীক্ষা দিতে দিতে জানলা দিয়ে দেখতাম কান্না করছে নাকি। দিদি তখন খুবই ছোট। আবার পরীক্ষা দিয়ে খাতাটা জমা দিয়েই দৌড়ে চলে আসতাম নিচে, কারোর সাথে কথা না বলেই ছেলেকে খাওয়াতাম। তখন ওর অন্নপ্রাশনও হয়নি, মানে সম্পূর্ণ আমার উপর ডিপেন্ডেড ছিল। তো যাই হোক, এই যে এতটা সাফার করেছি, এতটা বাধা প্রাপ্তি সব কিছুকে এড়িয়ে যখন করতে পেরেছি, তো এখনও আর পিছু পা হব না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার দেখো ফুলকপি আলু মাছ দিয়ে রান্না হয়ে গেল। এবার আমি কিন্তু একটুখানি টমেটো চাটনি করে নেব। তো যাই হোক, জীবনে চলতে গেলে অনেক বাধাই আসবে, সেই বাধাগুলোকে এড়িয়ে চলতে হবে। আর আমি একজন এরকম মানুষ, যত কিছুই আসুক না কেন ঝড়, আমি এড়িয়ে
সব কিছুকে এক সাইডে রেখে হাসি মুখে সেটাকে মেনে নিয়ে এগিয়ে যাওয়ার সাহসটুকু রাখি। হ্যাঁ, কিছুটা সময়ের জন্য হয়তো মনটা খারাপ হয়ে যায় এবং খারাপ লাগে। আমিও তো মানুষ, প্রত্যেকটা মানুষেরই একটু না একটু খারাপ লাগে। তো সব খারাপ লাগা তো সবসময় প্রকাশ পায় না। তো যাই হোক, দেখো এদিকে চাটনিটা কিন্তু প্রায় আর হয়ে গেল। তো এদিকে দেখো খেতে দিয়ে দিয়েছি মিস্ত্রি দাদাকে আর পাপাইকে। পাপাই তো আমাদের এখানেই ছিল, বললাম ওকে একটুখানি খেয়ে নিতে। মিস্ত্রি দাদা একা একা খেতে চাচ্ছিল না, তো একসঙ্গে খেতে দিয়ে দিয়েছি। তো যাই হোক, ওদেরকে খেতে দিয়ে আবার আমাকে ছেলেকে আনতে যেতে হবে। তোমাদের সঙ্গে আমি এটা শেয়ারই করতে পারি না কখন ছেলেকে দিয়ে আসি বা কখন ছেলেকে নিয়ে আসি। অ্যাকচুয়ালি মানে আমি না এখনও ফ্রন্ট ক্যামেরাটা হাতে ধরে সেভাবে ফ্রন্ট ক্যামেরায় ক্যামেরাটা করতে পারি না এখনও। বেশিরভাগটাই স্ট্যান্ডে লাগিয়ে রাখি, আর নয়তো একটুখানি তোমাদের দাদাভাইকে ধরতে বলি। তখন রেডি হয়ে নিলাম, ছেলেকে আনতে যাব। মিস্ত্রি দাদাদের খাওয়া দাওয়া শেষ, মিস্ত্রিদের খাওয়া দাওয়ার কি শেষ। তো ছেলেকে আনতে যাব, আর টিউশন থেকে ফোন করেছে, ওরা নাকি বিকেলে নিমন্ত্রণে যাবে। তো ছেলেকে এনে নামিয়ে দিয়ে একবারে টিউশনটা পড়িয়ে আসবো। তো চলো যেতে থাকি, পরে আবার দেখা হচ্ছে। এদিকে দেখো একদম ঘরের ওই যে গেটটার সামনেই একটা সিম গাছ হয়েছে, যেটা সাদা সাদা ছোটো ছোটো সিম গাছ। ওটাকে যতই টিনে তুলে দেওয়া হোক না কেন, ওটা নেমে কেন জানি গাছটাতে আটকে আছে। আর ওই জন্যেই ওখানে সিমটা কিন্তু প্রচুর ফলেছে। সিমটা শেষ হয়ে গেলে ওই জায়গাটা পরিষ্কার করে দেবো, যেহেতু হচ্ছে তো খেতে অসুবিধাটা কি। এদিকে দেখো ছেলেকে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু কখন, কিন্তু ও খায়নি। মানে স্কুলে ওকে টিফিন দেওয়া হয়, টিফিনটা খায়। আর এখন স্কুল সেরকম করে হচ্ছে না, 3টে ক্লাস হয়ে একটু খেলাধুলা হয়। ওকে নামিয়ে দিয়ে আমি টিউশনটা পড়িয়ে আসলাম, এসে একবারে সবাই মিলে খেতে বসে পড়েছি। এদিকে ছেলে, আর এদিকে তোমাদের দাদা ভাই, আর মাঝখানে আমি। তো সবাই মিলে একসঙ্গে খেয়ে নেব। আর যেহেতু 3জন মানুষ, সবাই মিলে একসঙ্গে খেলে খাওয়াটাও ভালো লাগে। আর এর আগে যখন আমরা মানে স্কুলে, ছেলে আর আমি স্কুলে থাকতাম, তখনও কিন্তু নীলাদ্রির বাবা অপেক্ষায় থাকতো যে আমরা কখন স্কুল থেকে আসবো। একসঙ্গেই সবাই মিলে খেতাম আর কি। মানে স্কুল থেকে আসতে আসতে 2:30-3টা তখনই খেত। আর স্কুল যাওয়ার সময়ও কিন্তু 10টা, 10:30টায় খেত। এখন যেহেতু বাড়িতে থাকি, আবার ছেলেকে রেখে খেলে ছেলের ভালো লাগে না, তখন আবার খাইয়ে দিতে হয়। আর এই জন্যেই সবাই মিলে একসঙ্গে খাওয়াটাই আমারও ভালো লাগে, সবারই ভালো লাগে, সবাই মিলে একসঙ্গে খাই। তো যাই হোক, তোমরা এভাবেই আমার পাশে থেকো। দেখো খাওয়া দাওয়া শেষ, বাসনপত্র ধুয়ে এবার চলে আসলাম পুকুর ধারে। এগুলো সব শুকিয়ে গেছে, এগুলোকে নিয়ে গিয়ে বাড়িতে রাখবো। আর এই যে এটাকে আজকে নিচের মধ্যে পেতে দেবো, তাহলে কি হবে। দেখো এটা পেতে কিন্তু আজকে আমাকে খুব ভালো লাগছে, কেননা এটা শীতেই পাততে লাগতো, কিন্তু সিমেন্টের কাজ হচ্ছিল মিস্ত্রির, বারান্দায় সিমেন্টগুলো রেখেছিল ধুলোবালি, যার জন্য এটা তোলা হয়নি। আমি তুলিনি, এতদিন পাটি পাতা ছিল। এটা অনেকদিন হয়ে গেল, 4 বছর হয়ে গেল, যখন আমি অনেক স্টুডেন্ট বাড়িতে পড়াতাম। এখন তো যেমন হোম টিউশন করাই, তো আগে টিউশন ছিল বাড়িতেই, তো সমস্ত বাচ্চাদেরকে এটাতে বসিয়ে পড়াতাম। তো এই যে শীত শেষ হয়ে গেলে এটাকে আবার ধুয়ে বিছানার নিচে পেতে রাখি, কোনো বাইরে রাখলে কেটে দিবে, নষ্ট হয়ে যাবে, যার জন্য। তো আজ বেড কভারটা চেঞ্জ করেছি, তাই এটাকে তুলে বের করে দিয়েছি। আর মেন কথা হচ্ছে মিস্ত্রির কাজ শেষ, মানে সিমেন্ট বালুর কাজ শেষ। তো সন্ধ্যাবেলা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভিডিও। চা খেয়ে নিয়েছি, ছেলেকে পড়ালাম, এতক্ষণ পড়া শেষ, এখন ও ঠাম্মির সঙ্গে গল্প করছে, খেলছে। তো এই ফাঁকে আমি জামা কাপড়গুলোকে গুছিয়ে নিই। দেখতে থাকো ভিডিওটি, আশা করি ভালো লাগবে। এদিকে আবার আমি জামা কাপড়গুলোকে একদম এই যে বিছানার উপরে একটা হালকা রশির মতো আছে, ওখানে তুলে রেখেছিলাম। তো এখন সমস্ত কিছু ভাঁজ করে নেব। এই যে মানে ঝুলিয়ে রাখা জামা কাপড় আমার একদম বিরক্তিকর লাগে। আর এগুলো যেহেতু এখানে ওখানে যাওয়ার জামা কাপড়, তো একবারে ফ্রেশ করে
রেখে দিলে বেশি ভালো লাগে। আর কী বলো তো, মানে দুপুরের আজকে মাছের ঝোল, চাটনি সব কিছু আছে। তো বললাম না, আমরা শুধু 3 জন আর অনেক ধরনের রান্না করি, তো যার জন্যে না সবজিগুলো থেকে যায় আর ওগুলো তখন রাত্রে হয়ে যায়। আর রাত্রে আমরা সাধারণত বেশিরভাগই সিদ্ধ ভাত করি আর ওই সবজিগুলো দিয়ে খেয়ে নিই। যদি মন চায় একটা নতুন করে ভাজা বা সবজি করে নিই, আর মন না চাইলে করি না। ভাজা যদি থাকে তাহলে ওগুলোকেই গরম করে নিই। এদিকে আমি কী করেছি বলো তো, গ্যাসের মধ্যে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। তার মানে আমার কাপড় জামা গোছাতে কিন্তু গ্যাসে ভাতটা হয়ে যাবে। তো এই যে গুছিয়ে নিচ্ছি সমস্ত শাড়িগুলো। এতগুলো কিন্তু আমি পরিনি। তো যাই হোক, ননদ নিয়ে গেছিলো, তারপরে সরস্বতী পূজায়, তারপরে বিয়েবাড়ি গেলাম, এগুলো সব ফ্রেশ করা হয়েছিল, ফ্রেশ করে শুকিয়েছিলাম। তো আর কি গুছিয়ে ঢুকে রাখা হয়নি, তো আজকে একদম ঢুকিয়ে রাখবোই আর কি, এই জন্য গুছিয়ে নিচ্ছি। এর ফাঁকে ক্যামেরাটা অফ করে একটু রান্নাঘরে গিয়েছিলাম। রান্নাঘরে গিয়ে দেখি আমার গ্যাস শেষ আর ভাত অর্ধেক হয়েছে আর অর্ধেক হয়নি। মাথাটা গরম হয়ে গেল। এই যে মানে মাঝখানে শেষ হয়ে গেলে না খুব সমস্যা। এখন ওই ভাতটাকে পরে কি হবে, পরে আবার ওটাকে নিয়ে গিয়ে মার গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। ভাতটা কমপ্লিট রান্না করে সমস্ত কিছু ওইদিকে গুছিয়ে তারপরে এসে কিন্তু বাদবাকি জামাকাপড়গুলো গোছাতে লেগে পড়লাম। মানে মনটা এতটা খারাপ হয়ে গেল যে বলার মতো না। ভাত এই অর্ধেক রান্নাতে গ্যাস শেষ হয়ে গেলে না খুব অসুবিধা। এর আগেও ভেবেছিলাম যে একটা ইসে কিনে নেব, ইলেকট্রিক, যে কী বলে ওটাকে, ইলেকট্রিক ওভেনগুলো যে আছে, ওটাতে মানে স্টিলের যে কোনো বাসন রেখে রান্না করা যায় কারেন্টের মাধ্যমে। আমি ঠিক বলতে পারলাম না হয়তো বা নামটা। তো যাই হোক, নেই যেহেতু, তো বলতে পারলাম না ঠিকঠাক। ইলেকট্রিক ওভেনই হয়তো বা বলে, এখন মনে পড়ছে না ঠিকঠাক। তো ওটা নিতে চেয়েছিলাম, টাকাও জমিয়েছিলাম, টিউশনের টাকা জমানোর পরেও আর নেওয়া হয়নি। এই যে মানে টাকা জমিয়ে সাথে না নিলে না, তখন আর ওটা নেওয়া হয় না, ওটা টাকাটা খরচ হয়ে যায়। তো নেওয়া হয়নি। এখন মনে হচ্ছে যে যদি থাকতো তাহলে কিন্তু ভাতটাকে ওখানে বসিয়ে দিতে পারতাম, শুধু সিদ্ধ ভাত, যার জন্য মার ঘরে বসালাম। আর যদি সবজি আধা হওয়া হয়ে শেষ হয়ে যায় তখন কি বিরক্ত লাগে, তখন আবার ওটাকে কালি করতে হয়, কেননা মার ঘরের গ্যাসটা হচ্ছে নিরামিষ গ্যাস। তো শুধু ভাত, তাই ওখানে বসিয়ে দিলাম। তো এই একটা আর কি বিরক্তিকর ব্যাপার। চা হতে হতে শেষ হলে কিন্তু কোনো ব্যাপার ছিল না। তো যাই হোক, কী করা যাবে, শেষ যখন হয়েই গেছে তো আর কিছু করার নেই। এদিকে দেখো, মোটামুটি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকগুলোই কিন্তু ভাজ করে নিয়েছি। আর ভাজ কমপ্লিট করে কিন্তু খাওয়া দাওয়া করে নেব। এদিকে নীলাদ্রির বাবা বলছে খাওয়া দাওয়া করবো না, তো আমি বলছি ঠিক আছে, এই যে আর একটা আছে, এটা কমপ্লিট করে নিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি। মার কিন্তু অলরেডি খাবার করা হয়ে গেছে। আর আজ কিন্তু মার ছিল একাদশী, আর মা ফল এবং বাদাম এই ধরনের খাবার খায় না, কোনো রুটি খায় বা অনেকেই অনেকভাবে একাদশী পালে, কিন্তু মা কিন্তু শুধুমাত্র ফল খেয়ে থাকে। তো মার তো খাওয়া দাওয়ার সেরকম প্রশ্ন নেই। মা বাদাম ভেজেছিল, তো একটুখানি বাদাম সবাই মিলে খেলাম। মানে মা বাদাম ভাজলে যেন বাদামটার টেস্টটা একটা অন্যরকম হয়। মায়ের সঙ্গে বাদামগুলো সবাই একটুখানি খেলাম। খাওয়াতে বাদাম আর জল খেলে দেখবে অনেকটা পেটটা না ভরে যায়, যার জন্যে আমার কিন্তু সেরকম একটা মানে খাওয়া দাওয়ার তো তাড়া নেই। আর এদিকে তোমাদের নীলাদ্রির বাবা এসে একদম বসে আছে অপেক্ষায় যে কখন আমার কাজ কমপ্লিট হবে আর কখন আমি খেতে দেব। আর এদিকে তো আমরা 3 জনেই বাদাম খেয়েছি, মা, আমি আর নীলাদ্রি। তো মা বেশিরভাগই রাত্রে এরকম করে বাদাম খায়, আর দিনের বেলা তো ও ফল খেয়ে কাটায় একাদশীর দিন করে। মাকে আমি বলি যে রুটি খাওয়া যায় না, তো মা বলে না, এক একজন এক এক রকম করে নিয়ম করে, আমি খাবো না, আমি এভাবেই
করে আসছি, এভাবেই করব। তো যাই হোক, এখানে আর আমার কিছু বলার নেই। তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য। শুভরাত্রি।